তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সয়েল মেকানিক্স এর ক্লাসরুমে। অলরেডি আমি অনেকগুলো ক্লাস করে ফেলেছি, তোমরা যারা এখনো দেখোনি তারা এখনই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো বা যেই আলোচনাটা আজকে আমাদের ক্লাসে হবে সেটা মেনলি হচ্ছে ওয়াটার কন্টেন্টকে নিয়ে। যদিও বা আমি বলেছিলাম যে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস এবং এয়ার কন্টেন্ট নিয়ে আমরা করব নেক্সট ভিডিওটা, কিন্তু আমি চাইছি যে ওয়াটার কন্টেন্ট রিগার্ডিং সব ব্যাপারটাকে শেষ করে দিই, কেন কি আবার পরে এটা নিয়ে পড়বো, তাহলে কি হবে তোমাদের নোটস করতে গেলে পরে আবার অন্য একটা জায়গায় নোটস করতে হবে, সেটা তোমাদের কাছে অসুবিধা হবে। সেই কারণে ভাবছি যে পুরো ব্যাপারটাকে একসাথে শেষ করে দিই, ওয়াটার কন্টেন্ট নিয়ে তোমাদের সমস্ত নোটসটা এক জায়গাতে হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা দুটো পার্টে পড়বো। প্রথম পার্টটা পড়বো যেটা খুবই ছোট্ট করে আমি ছেড়ে দেবো, সেটা হচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্স অফ ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট। অর্থাৎ ওয়াটার কন্টেন্ট যে আমরা বার করি, ঠিক আছে, সয়েলের মধ্যে থেকে তার মেইনলি দরকারটা কি, খুব ছোট্ট করে জানবো, কেন কি এটা নিয়ে পরে আমাদের পড়াশোনা আছে। আর সেকেন্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ল্যাবরেটরি মেথড এবং ফিল্ড মেথড কি কি আছে ডিটারমিনেশন করবার জন্য ওয়াটার কন্টেন্টের, কেন কি এটা কিন্তু খুব দরকার এক্সাম পারপাসের জন্য দরকার। কেন কি এখান থেকে খুব ছোট ছোট কোয়েশ্চেন আসে, আমি নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি, এগুলো থেকে কি বলতো খুব সোজা সোজা জায়গা থেকে মানে খুব সোজা সোজা কোয়েশ্চেন আসে। আসলে তোমরা যদি খুব ভালো করে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন গুলোকে ফলো করো, দেখতে পাবে একটা কমন জিনিস, সেটা হচ্ছে যেগুলো খুব কমন জায়গা না, সেই কমন জায়গা থেকে একটু ঘোরানো কোয়েশ্চেন দেয়, একটু টাফ কোয়েশ্চেন দেয়। আর যেগুলোকে আমরা না টাচ করি না, এই যে যেমন ধরো ওয়াটার কন্টেন্টের যে অনেকগুলো টেস্ট আছে, আমরা হয়তো নামগুলো জানলাম না, সেখান থেকে খুব ছোট্ট এবং খুব সোজা কোয়েশ্চেন দিয়ে দেয়। সেই কারণে আমি অবশ্যই বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জায়গাকে না জাস্ট টাচ করে যাও, সবগুলোকে ডিপে পড়বার দরকার নেই, কিন্তু সবটা পড়াটা কিন্তু এসেনশিয়াল দরকার। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই। তো প্রথম আছে ইম্পর্টেন্স অফ ওয়াটার কন্টেন্ট। এটা এই জায়গাটাকে আমি কেন আজকে ধরলাম তার পেছনে একটা কারণ আছে, সেটা হলো যে ওয়াটার কন্টেন্টকে কিন্তু আমাদের ফিল্ডে খুব ভীষণ ভাবে কাজে লাগে। তারই একটা ছোট্ট তোমাদেরকে এক্সাম্পল দিই, যাতে তোমরা বুঝতে পারো যে ওয়াটার কন্টেন্ট জানাটা পড়াশোনার জন্য যেমন দরকার, ফিল্ডে কাজ করবার জন্য দরকার। তার মধ্যে যেমন হচ্ছে বলি তোমাদেরকে একটা খুব জেনারেল উদাহরণ দিই, যখন ধরো আমরা কোনো পেভমেন্ট করি, মানে যখন আমরা রাস্তা করি, ধরো কংক্রিটের রোড হোক বা বিটুমিনাস রোড হোক, তো তার যে সয়েল সাবগ্রেড হয়, সয়েল সাবগ্রেড মানে তোমরা জানোই যে সয়েল বেসের ওপর দাঁড়িয়ে উপরে আমাদের পেভমেন্টটা তৈরি হয়, সেই সয়েলটাকে বলা হয় সয়েল সাবগ্রেড। তো সেই সয়েল সাবগ্রেডটা যখন আমরা তৈরি করি, ঠিক আছে, যখন ধরো আমাদের একটা রোড হবে, সেখানে আমাদেরকে এমব্যাঙ্কমেন্টটা তৈরি করতে হবে, এবং সেখানে যে সয়েলটাকে আমরা প্রিপেয়ার করব, সেটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করি জানো? সাধারণত 300 mm এর একটা করে লেয়ার নিই, অ্যাজ পার মোটামুটি আমাদের এখানে ইরিগেশন বা পিডব্লিউডি শিডিউল হিসেবে যেরকম করে হয়। তো সেই 300 mm একটা করে লেয়ার নিই এবং সেখানের সাথে জল মিশিয়ে সেটাকে কম্প্যাকশন করা হয়। ঠিক আছে, তো সেই কম্প্যাকশনটা অ্যাকচুয়ালি হলো কিনা বা কম্প্যাকশনটা ম্যাক্সিমাম লেভেল অব্দি পৌঁছলো কিনা, সেটাকে চেক করবার জন্য কিন্তু আমাদের একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেটা ফাইন্ড আউট করতে হয়, সেটা কিন্তু হচ্ছে ওয়াটার কন্টেন্ট। আমরা কম্প্যাকশন চ্যাপ্টারে এটা নিয়ে ডিটেলে পড়বো, কিন্তু জেনে রাখো ওয়াটার কন্টেন্ট সেখানে লাগে, এবং ওয়াটার কন্টেন্ট প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে টেস্ট করে করে বার করে নিতে হয়, যাতে এটা বোঝার জন্য যে আমাদের এমব্যাঙ্কমেন্টটা ঠিকঠাক করে তৈরি হলো নাকি। ঠিক একই রকম ভাবে যখন আমরা কোনো ক্যানেল কনস্ট্রাকশন করি, ক্যানেল কনস্ট্রাকশনের ক্যানেলের যে এমব্যাঙ্কমেন্ট হয়, সেই এমব্যাঙ্কমেন্ট তৈরিতে ঠিক সেম প্রসিডিওরটাই ফলো করা হয়। তাহলে বুঝতে পারছো ওয়াটার কন্টেন্ট বার করার দরকারটা কত, ফিল্ডে আমাকে এটা করতে হয়। সেই কারণে তোমাদের ওয়াটার কন্টেন্টের আমি যে প্রসিডিওর গুলো পড়াবো বা যে ডিটারমিনেশন, এবার যে আমি লেয়ার গুলো বা যে এক্সপেরিমেন্ট গুলো আমি নামগুলো বলবো, সেই এক্সপেরিমেন্ট গুলোকে, যে কটা এক্সপেরিমেন্ট আমি বলবো যে এগুলোকে ভালো করে মাথায় রাখো, সেগুলো কিন্তু মাথায় রাখবে। আর যেগুলোর নামগুলো শুধু বলবো যে এক্সাম পারপাসের জন্য মনে রাখার জন্য, সেগুলো এক্সাম পারপাসের জন্য মনে রাখবে। তাহলে চলো এবার আমরা এক্সপেরিমেন্ট গুলোর দিকে চলে যাই। ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো বা টেস্ট গুলো করে থাকি, সেগুলোকে আমি মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিতে যে টেস্ট গুলো রয়েছে, সেই টেস্ট গুলোর ক্ষেত্রে মেথোডোলজিটা কিন্তু অনেকটা একরকম, অর্থাৎ যে নিউমেরিক্যাল ডিনোমিনেটর গুলো আমরা বার করি এবং যার থেকে টেস্টটা কমপ্লিট হয়, সেগুলো প্রায় একরকম। সেই 1 নম্বর ক্যাটাগরিতে যেগুলো আসে, সেটা হচ্ছে এখানে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর টেস্ট গুলো, এবং পরের ক্যাটাগরিতে যেগুলো আসে সেটার মধ্যে 2 নম্বর টেস্টে পড়ে, এবং সেগুলো আমি নেক্সটে বলছি। এর মধ্যে প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আর কি মানে ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশনের জন্য, সেটা হচ্ছে ওভেন ড্রাই মেথড।
ওভেন ড্রাই মেথডটা কি? ওভেন ড্রাই মেথডটা বেসিক্যালি খুব সহজ একটা মেথড। আমি মনে করি আমি যতগুলো আজ অব্দি এক্সপেরিমেন্ট ল্যাবে করেছি, হ্যাঁ, আমাদের পড়াশোনার সময় বা কাজের সময়ের ক্ষেত্রেও, তার মধ্যে ওভেন ড্রাই মেথড টু ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট আমার কাছে সবচেয়ে সোজা লেগেছে, সবচেয়ে ইজিয়েস্ট এক মেথড। আচ্ছা, কি মেথডটা কি? আমরা ওয়াটার কন্টেন্ট মানে কি দেখো, এই যদি তোমরা শুধু শুধু এই মেথডগুলোর কথা মনে রাখো তাহলে কি অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলি কি, তোমরা জাস্ট কেন মেথডটা করা হচ্ছে সেই জিনিসটাকে মনে রাখো, তাহলে কি হবে বলো তো, এই মেথডটা তুমি অটোমেটিক্যালি নিজে নিজে সাজিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমি জেনে নিই যে ওভেন ড্রাই মেথড। আমি অন্যগুলোকে একটু মুছে নিই, তাহলে বলতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই মেথডটা সম্পর্কে আমরা একটু ডিটেলে জানবো। কেন ডিটেলে জানছি, বাকিগুলো সম্পর্কে আমরা অতটা ডিটেলে জানবো না, বাট এই মেথডটা সম্পর্কে আমাদেরকে ডিটেলে জানতেই হবে। কারণ কি, যখন আমরা ল্যাবে আমরা করব, হ্যাঁ, যারা পড়াশোনা করছো তাদের ল্যাবে এক্সপেরিমেন্টটা থাকেই, প্লাস তার সাথে যখন আমরা কাজে, ধরো তুমি এরকম জায়গায় কাজ পেলে যেখানে তোমাকে কোয়ালিটি কন্ট্রোলে তোমাকে আসতে হলো, ঠিক আছে, কিংবা আমাদের এক্সামের ক্ষেত্রেও এই এক্সপেরিমেন্ট থেকে কিছু কিছু ডেটা দিয়ে দেয়, দিয়ে সলভ করতে বলে হোয়াট উইল বি দ্য ওয়াটার কন্টেন্ট। তাহলে তিনটে কাজের জন্য কিন্তু এই মেথডটাকে আমাদের জানাটা খুব দরকার, এবং অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাকে তো এই মেথডটাকে জানতেই হবে, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ক্লিয়ার? তাহলে কি সেটা জানতে গেলে আমি ওই যে শুরুতে বললাম যে আগে আমাকে জানতে হবে কেন করছে এক্সপেরিমেন্টটা। আচ্ছা, ওয়াটার কন্টেন্টকে আমরা দেখেছিলাম ছোট ডাব্লুতে আমরা লিখেছিলাম, ওয়াটার কন্টেন্ট মানে কি ছিল, মাস অফ দ্য ওয়াটার বা ওয়েট অফ দ্য ওয়াটার, মাস বলো বা ওয়েট বলো, যাই বলো না কেন, ঠিক আছে, ওয়েট অফ দ্য ওয়াটার, সয়েলে যে জলটা রয়েছে তার ওজন, তার সাথে সাথে কি ওয়েট অফ দ্য সলিড, যে সলিড পোর্শন বা সয়েলে যে সলিড পোর্শন আছে তার ওজন। এটা আমি আগের দিন বলেছি, তোমরা যারা দেখোনি তারা এখন পর্যন্ত যারা এটাকে দেখোনি তারা অবশ্যই আমার ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তার মানে আমাদেরকে কি বার করতে হবে, জল, সয়েলের মধ্যে কতটা জল আছে এটা বার করতে হবে, এবং এটাকে উপরে লিখে দেবো, আর কতটা সলিড পোর্শন আছে তার ওজন বার করতে হবে, সেটাকে নিচে লিখে দেবো, আমাদের বেরিয়ে যাবে। একদম সিম্পল হিসাব। তাহলে এটা আমরা করবো কি করে? করার ক্ষেত্রে দেখো আমরা কি করি, একটা কন্টেনারের, প্রথমে একটা কন্টেনার নিলাম, ক্লিয়ার? এবার কন্টেনারের মধ্যে কিছু সয়েল নিলাম, তো যেখান থেকে তুমি যেই জায়গায় তুমি ধরো ওয়াটার কন্টেন্টটা বার করতে চাও, ধরো এই মাটিতে ওয়াটার কন্টেন্ট বার করতে, সেখান থেকে তুমি সয়েল স্যাম্পলটা কালেক্ট করলে, সয়েল স্যাম্পলটা কানেক্ট করে এর মধ্যে তুমি দিয়ে দিলে, সিম্পল কন্টেনারের মধ্যে রাখলে। এবার কি করা হয়, সেই সয়েল কন্টেনারটাকে নিয়ে গিয়ে আমরা ওভেনে রাখবো। কিসে রাখবো না, ওভেনে রাখবো। ওভেন মানে আঁচে বা আগুন, মানে যেটাকে বলে আমরা উত্তপ্ত করবো। ঠিক আছে, তো আমরা ওভেনের ওপরে নিয়ে গিয়ে রাখবো এটাকে, ওভেনে রাখবো। ওভেনে রাখার পর কি হবে, স্বাভাবিকভাবে এই সয়েল থেকে একটা সয়েল যদি আমরা হিট দিই, তাহলে সেখান থেকে জলীয় বাষ্পগুলো বা জল যা আছে সব বেরিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে সয়েলটা হয়ে যাবে শুকনো। ঠিক আছে, তাহলে সেই শুকনো সয়েলটাকে আমরা পাবো। তাহলে এই চারটে স্টেপ, প্রথমে ফাঁকা কন্টেনার, তার মধ্যে আমরা সয়েলটাকে নিলাম, তারপর সয়েলটাকে ওভেনে পাঠালাম, ওভেনে পাঠানোর পর সেই ওভেন থেকে বেরিয়ে আসার পর সয়েলটা শুকনো হলো। এবার আমরা কি করবো, আমাদের কি দরকার, আমাদের দরকার জলের কতটা জল আছে সয়েলে। আচ্ছা, এটা কি করে পাবো? সিম্পল না, যে যেই সয়েলটা আমরা এমনি নিলাম, সেই সয়েল থেকে যদি শুকনো সয়েলের ওজন যদি বাদ দিয়ে দিই, তাহলে কি বেরোবে, যে পরিমাণ জল ছিল তার ওজন বেরোবে, তাই না? কেন কি এখানে জল ছিল এই সয়েলটাই, আর এই সয়েলটা থেকে আমরা কি হচ্ছে, জল নেই। তাহলে এই ওজনটা থেকে যদি এই ওজনটাকে বাদ দিই, তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে কতটা জল ছিল। আমরা ধরে নিচ্ছি এই ফাঁকা কন্টেনারটার ওজন W1, ধরে নিচ্ছি জল শুদ্ধ বা প্রথমে যে সয়েল স্যাম্পলটা নিলাম সেটা শুদ্ধ কন্টেনারের ওজন W2, আর ড্রাই করার পরে যে ওজন হয়েছে কন্টেনার শুদ্ধ সেটা হচ্ছে W3। তাহলে আমরা এই যেটা পাচ্ছি প্রথমে, ওয়েট অফ ওয়াটার, জলের এই সয়েলের মধ্যে কতটা জল ছিল সেটা আমরা কি পাবো, সেটা পাবো এই ভেজা সয়েল শুদ্ধ কন্টেনারের ওজন W2, সেখান থেকে কি শুকনো সয়েল শুদ্ধ কন্টেনারের ওজন। এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি পাবো, কতটা জল ছিল, কারণ যেই জলটা ছিল সেই জলটা বাষ্পীভূত হয়ে গেছে, ফলে নতুন করে ওজনে এইটা আমি পাচ্ছি না। ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে কতটা সলিড ছিল। সলিড ছিল মানে কি, দেখো এই যে লাস্টে যে আমরা ওভেন থেকে ড্রাই করার পর যে সয়েলটা পেয়েছি, সেই সয়েলের মধ্যে তো জল নেই, শুধু সলিড পোর্শনটাই আছে। তাহলে এখান থেকে যদি আমি কন্টেনারের ওজনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু সয়েলটার ওজন পেয়ে যাবো, শুকনো সয়েলটার ওজন, যেটা আমরা এখানে চেয়েছি। তাহলে সেটা করি, তাহলে W3 মাইনাস
W1, সিম্পল ব্যাপার। তাহলে আমরা পেয়ে গেলাম জলের ওজন প্লাস যে সলিড পোর্শনটা রয়েছে তার ওজন। তোমাদেরকে এবার সোজা কথায় বলি, ধরো তোমরা একটা সয়েল কালেক্ট করলে, সয়েলটা কালেক্ট করে এবার তোমার কি দরকার, এর মধ্যে কতটা জল আছে, কতটা শুকনো সলিড আছে। তাহলে তোমরা ভেজা অবস্থায় সয়েলটার ওজন নিয়ে নিলে, আর ড্রাই করে নিলে বা শুকিয়ে নিলে তার ওজন নিয়ে নিলে। এবার দুটো থেকে বাদ দিলে কি জলের ওজনটা পেয়ে গেলে, এবার সেটা থেকে শুকনো সয়েলের ওজনটাকে ভাগ করে দিলে হয়ে গেল, সিম্পল ওয়াটার কন্টেন্ট বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে ওয়াটার কন্টেন্ট আমি যেটা আগেই বলেছিলাম যে ওয়াটার কন্টেন্ট বার করাটা খুবই ইজি একটা এক্সপেরিমেন্ট, বাট যেখান থেকে এটাতে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে এবার টুকতে শুরু করো, বা আমি যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করতে স্টার্ট করো। প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই যে ওয়াটার কন্টেন্ট যে টেস্ট করবো, যে ওভেনে নিয়ে গিয়ে আমি সয়েল স্যাম্পলটাকে রাখবো, এখানে ওভেনের টেম্পারেচার কত রাখবো। ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে আসে, টেম্পারেচারটা শুড নট বি গ্রেটার দ্যান 110 ডিগ্রি। 110 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন কোনোভাবেই না হয়। কেন না হয়, কারণটা কি, এবার তোমরা যদি মনে রাখো তাহলে ওই যে ভুলে যাওয়ার সম্ভাবনা। কেন না হয়, কেন কি 110 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি আমরা সয়েলকে হিট করি, কি হবে, সয়েলের মধ্যে থেকে তো আমরা জল বের করার জন্য আমরা করছি, এসব জল বের করার জন্য করছি, তাহলে জল তো বেরিয়ে যাবে। ওকে, বাট কি হয়, অনেক সময় কি হয়, সয়েল যে তৈরি হয় না, সে সয়েল তৈরির ক্ষেত্রে ওর ভেতরে কিছু কি হলো ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে কিছু স্ট্রাকচারাল ওয়াটার থাকে। ঠিক আছে, যেই ওয়াটারটা কিন্তু পোরের মধ্যে, মানে এই যে ফাঁকা জায়গার মধ্যে জমা জল না, এই যে সয়েল পার্টিকেল গুলোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কিছু ওয়াটার থাকে। আমরা যদি 110 ডিগ্রির বেশি যদি হিট করি, তাহলে কি হয়, সেই স্ট্রাকচার গুলোকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ফলে ওর ভেতরের জলটাও বেরিয়ে যাবে। কিন্তু সেটা তো আমাদের কাম্য নয়, কেন কি সেই জলটা তো এমনি আমাদের যখন সাইটে আমরা যখন কাজ করব সয়েলের ওপর, তো সেই জলটা তো এমনি বেরোয় না। তাহলে যদি আমরা সেই জলটাকে বার করে ওয়াটার কন্টেন্ট কনসিডার করি, তাহলে কি হবে, ভুল চলে আসবে, সাইড কন্ডিশনের সাথে ম্যাচ করবে না। দ্যাট ইজ ওয়াই আমরা এটা কিন্তু নিই না। তাহলে 110 ডিগ্রির বেশি সেন্টিগ্রেড আমরা রাখতে পারবো না, নাম্বার 1 পয়েন্ট। তাহলে কত রাখা হয়, সাধারণত 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি। ঠিক আছে, 103 থেকে 105 ডিগ্রির মধ্যে এটা রাখা হয়। আবার অনেকে বলে যে 105 ডিগ্রি থেকে 110 ডিগ্রির মধ্যে রাখা হয়। ডাজন্ট ম্যাটার, এটা যেরকম আসবে তোমরা এটা দেখে আনসার করে দিও, এটা এমন কিছু বড় ব্যাপার না। মোটামুটি 105-এর কাছাকাছি রাখা হয়, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। বাট 110 ডিগ্রির বেশি কখনোই করা হয় না। আচ্ছা, এখানে পয়েন্ট নাম্বার 2 আছে, আরেকটা পয়েন্ট আছে, এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি সয়েলটা অর্গানিক সয়েল হয়। আচ্ছা, এখানে আমি একটা তোমাদের দেখি কতটা মনে আছে, অর্গানিক সয়েলের আমি কথা বলেছিলাম, অর্গানিক সয়েল কত ধরনের হয়, 2 ধরনের। কি কি বলেছিলাম, মাস্ক সয়েল এন্ড পিট সয়েল। এটা কিন্তু দেখছো বারবার করে আমি আগের দিন প্রথমে আমি টাইপস অফ সয়েল বুঝিয়েছিলাম, কেন দরকার পড়ছে, কেন আমি ওগুলো বলেছিলাম। আমি প্রত্যেকটা যে ক্লাস তোমাদেরকে করাচ্ছি না, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সের বেসিসে করাচ্ছি, শুধু পড়াশোনা দিয়ে এটা হবে না। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেই সয়েলগুলোকে যখন আমরা ওয়াটার কন্টেন্ট বার করব, তখন কিন্তু টেম্পারেচারটাকে আমরা হচ্ছে তোমার 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নিয়ে যাব না। কেন নিয়ে যাব না, কেন কি এগুলো অর্গানিক সয়েল। আর অর্গানিক সয়েলের ক্ষেত্রে কি হয়, অনেক ভেজিটেশন, তারপর হচ্ছে অ্যানিমালস এর টুকরো থাকে, এবং সেগুলো না সব দাহ্য পদার্থ হয়, মেইনলি দাহ্য পদার্থ হয়। এবার সেগুলো যদি মোর হিট করি, তাহলে সেগুলো কিন্তু পুড়ে যাবে এবং সয়েলের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের যে অর্গানিক সয়েল, সেটা কিন্তু 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি রাখা যাবে না। আর একটা ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে আমি বলেছি যে ক্রিস্টালাইন স্ট্রাকচার যদি ধরো এরকম আমরা সয়েল পাই, যেমন জিপসাম ওরিয়েন্টেড যদি সয়েল পাই, ধরো যে আমি সয়েল পেলাম যেখানে জিপসামের ভাগ বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা টেম্পারেচারটাকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি রাখবো না। কেন কি সেক্ষেত্রে ওই যে বললাম যে ওর স্ট্রাকচারাল যে জলগুলো সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? আর এক্ষেত্রে আরেকটা ছোট্ট প্রশ্ন আসে, ধরো কেউ জিজ্ঞেস করলো যে একটা স্যান্ডি সয়েলের ওয়াটার কন্টেন্ট টেস্ট করতে গেলে মোটামুটি কতটা যদি তুমি টাইম দাও, ঠিক আছে, তুমি যখন দেখতেই পাচ্ছ সয়েলটা স্যান্ড, তাহলে কতটা টাইম ধরে ওভেনে ড্রাই করলে এটা হয়ে যায়। সেক্ষেত্রে বলে রাখি, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে 4 ঘন্টার কাছাকাছি, 4 আওয়ার্স এর কাছাকাছি যদি আমরা হিট করি না, তাহলে কিন্তু এটা হয়ে যায়। কত? 4 আওয়ার্স, 4 ঘন্টার কাছাকাছি যদি আমরা হিট করি, তাহলে কিন্তু স্যান্ডি সয়েলের থেকে আমরা জল বার করে ফেলে দিতে পারি। আর যদি ক্লে হয়, ক্লের ক্ষেত্রে সেটা 14 to
14 আওয়ার্স টু 16 আওয়ার্স এর কাছাকাছি রাখে। এতক্ষণ থাকলে জল বেরিয়ে যায়। সেই জন্য আমরা কি করি বলতো, সেফটির দিক থেকে মোটামুটি আমরা সয়েল যদি চিনতে না পারি এটা কি ধরনের সয়েল, অ্যাকচুয়ালি সিল্ট আছে না ক্লে আছে, কিন্তু সিল্ট থেকে ক্লে কে ডিফাইন করাটা একটু খালি চোখে একটু কষ্টকর হয়। স্যান্ড তো আমরা এমনি বুঝে যাই, অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে আমরা 24 আওয়ার্স কিন্তু আমরা রাখি ওভেনের মধ্যে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম সবটা। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সব নোট ডাউন করে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবে। যারা 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 ইন্ডিয়াতে আছে, কারণ আমি বাংলাদেশে কি কোড ফলো হয় আমি জানি না, তো এটা তোমরা একটু নিজেরা জেনে নেবে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক সময় আসে যে আমরা যে এই যে ওয়াটার কন্টেন্টের টেস্টটা করলাম বা সয়েলের অনেকগুলো যে ইন্ডেক্স প্রপার্টি যে ডিটারমিনেশন যে টেস্ট গুলো হয়, সেই টেস্ট গুলো কোন কোডে আছে, কোন আইএস স্পেসিফাইড কোডে রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি এটা আছে IS 2720 এবং সালটা হচ্ছে 1969। এর অনেকগুলো পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে, ঠিক আছে। তো IS 2720 এই কোয়েশ্চেনটা অনেক সময় দিতে পারে যে from which code these tests are done, IS 2720। ক্লিয়ার? এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট টেস্ট গুলোতে দেখে নিই। এবার আমরা নেক্সট যে মেথডটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড মেথড। আচ্ছা, প্রথম যে ওভেন ড্রাই মেথডটা বললাম সেটা এখানে আরেকটা পয়েন্ট লাগবে, ওটা কিন্তু কমপ্লিটলি ল্যাবরেটরি মেথড, ঠিক আছে। ওটা কিন্তু সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে ওয়াটার কন্টেন্ট বার করবার ওই মেথডটা। আচ্ছা, আমরা এই যে এটা পড়বো সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড মেথড। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড মেথডটার স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে এই মেথডটা না খুব কুইক মেথড, খুব তাড়াতাড়ি হয়। এবং তাড়াতাড়ি হয় বলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে যখন আমরা ধরো ওই যে বললাম যে ডিফারেন্ট লেয়ারের আমরা ওয়াটার কন্টেন্ট টেস্ট করি সেখান থেকে ড্রাই ডেনসিটি ফাইন্ড আউট করবার জন্য, তো সেই জায়গাতে কিন্তু আমাদের এই কুইক বা ক্যালসিয়াম কার্বাইড যে টেস্ট মেথড এটা কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই এটার কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে। ক্যালসিয়াম কার্বাইড মেথডটা কি? বেসিক্যালি আমরা যে কার্বাইড যেগুলো দিয়ে সাধারণত আমরা ফলকে পাকানোর ক্ষেত্রেও যে ব্যবহার করি সেইটা হচ্ছে মেনলি ক্যালসিয়াম কার্বাইড। সেটা কি করি আমরা 6 গ্রাম সয়েল, মাইন্ড ইট, এটা কিন্তু মাথায় রাখবে, কত গ্রাম সয়েল? 6 গ্রাম সয়েল স্যাম্পল না হয়, কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। 6 গ্রাম সয়েল স্যাম্পলকে নিয়ে সেটার মধ্যে আমরা কি করি, ক্যালসিয়াম কার্বাইডকে মিশিয়ে দিই। ক্যালসিয়াম কার্বাইডকে মিশিয়ে দিলাম, সেটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখা হয়। তো এরকম একটা এয়ার টাইট কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে এরকম সয়েলটাকে রাখা হলো, তার মধ্যে কার্বাইডটাকে মিশিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হবে, সেই ক্যালসিয়াম কার্বাইড মিশে যাওয়ার ফলে কি হবে, ক্যালসিয়াম কার্বাইড এই সয়েলের মধ্যে যে জল থাকবে সেই জলের সাথে বিক্রিয়া করবে। ক্লিয়ার? এবার জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? জলের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস তৈরি করবে। অ্যাসিটিলিন গ্যাস কি হবে, এখানে অ্যাসিটিলিন গ্যাস উঠবে। এবার এখানে কি করি কি আমরা একটা প্রেসার গেজ রাখি, ঠিক আছে। এবার এই গ্যাস উৎপন্ন হওয়ার সময় এই প্রেসার গেজের ক্ষেত্রে প্রেসার বাড়বে, তুমি এখানে কাঁটাতে দেখতে পাচ্ছ প্রেসার বেড়েছে। এবার এই প্রেসার এর সাথে কতটা জল থাকলে কতটা বিক্রিয়া করে কতটা গ্যাস তৈরি হয় তার একটা ক্যালিব্রেশন আমরা আগে থেকে করে রাখি। তাহলে এখানে যতটা প্রেসার এলো দেখে নিলাম যে তার করেসপন্ডেন্স ওয়াটার কন্টেন্ট কত হয়, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রক্রিয়াটা হতে 10-15 মিনিট লাগে ম্যাক্সিমাম একবার টেস্ট করতে। তাহলে বুঝতে পারছো ক্যালসিয়াম কার্বাইড মেথডটা কেন ইম্পর্টেন্ট, কেন কি এখানে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। এই নামটা ওখানে অনেক সময় কোয়েশ্চেন করতে পারে যে অ্যাসিটিলিন গ্যাস কোন টেস্টের ক্ষেত্রে তৈরি হয়, বা ক্যালসিয়াম কার্বাইড মেথড কোথায় ইউজ করা হয়, এটা কি মেথড, ফিল্ড মেথড না ল্যাব মেথড, এটার স্পেশালিটি কি, কুইক কাজ হয়, এই সমস্ত জিনিসগুলো ক্যালসিয়াম কার্বাইড মেথডের অংশ। ক্লিয়ার? এবার আসি স্যান্ড ম্যাপ মেথড আর অ্যালকোহল মেথড। দেখে এই দুটোই মেইনলি কিন্তু ফিল্ড মেথড, এটাও ফিল্ড মেথড, এগুলো কিন্তু মেইনলি ফিল্ড মেথড। কিন্তু ঘটনা হচ্ছে কি যে স্যান্ড ম্যাপ মেথডটা কি, এটা হচ্ছে তোমার ওই যে প্রথমে যেটা আমরা ওভেন ড্রাই করলাম, 1 নম্বর ক্ষেত্রে যে ওভেন ড্রাই মেথডটা পড়লাম, সেই ওভেন ড্রাই মেথডটাকেই এখানে কি একটা স্যান্ডের মধ্যে, যেমন আমরা অনেক সময় গ্রামের বাড়িতে দেখবে যে মুড়ি তৈরি করা হয়, যে বালির মধ্যে মুড়ির চালগুলোকে দিয়ে যেমন মুড়ি তৈরি করা হয়, ঠিক একই রকম ভাবে এখানে ওই সয়েল স্যাম্পল যুক্ত যে কন্টেনারটাকে না স্যান্ডের যুক্ত একটা বালির মধ্যে ওটাকে ফোটানো হয়, গরম করা হয়, ঠিক আছে। ডিরেক্ট গরম না করে বালির মধ্যে এটাকে গরম করা হয়, এবং প্রসিডিওরটা কিন্তু সেই একই যেভাবে আমরা ওভেন ড্রাই মেথডে ওয়াটার কন্টেন্ট বার করেছিলাম, যা নিউমেরিক্যাল কনসিডারেশন এটার ক্ষেত্রে সেম।
অ্যালকোহল মেথডটাও কিন্তু সেম, এখানে সয়েলের সাথে অ্যালকোহল মেশানো হয়, একটা মানে তোমার এয়ার কন্টেন্ট এর মধ্যে সেটাকে হিট করা হয়, ইগনিশন করা হয়, সেম জিনিস। তাহলে দুটোই কিন্তু সেম, বাট এখানে টাইমটা কিন্তু 2 to 4 আওয়ার্স এর মতন লাগে। কত? 2 to 4 আওয়ার্স এর মধ্যে। কিন্তু এখানে যেটা তোমার 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই টেস্টটা হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে এগুলো অনেকটা সিমিলার টাইপ অফ টেস্ট পেলে। এছাড়া আরো কতগুলো টেস্ট হয়, যেমন হচ্ছে তোমার ধরো তার মধ্যে হচ্ছে টরশন ব্যালেন্স মেথড, ঠিক আছে, আর হচ্ছে যেমন রেডিয়েশন টেস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আরো একটা টেস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিকনোমিটার টেস্ট, ঠিক আছে। আমি এগুলোর ব্যাপারে তোমাদেরকে ডিটেলে এই মুহূর্তে জানার কোনো দরকার নেই, শুধু নামগুলো মাথায় রেখো। কোয়েশ্চেন যদি দিয়ে যে টরশন ব্যালেন্স টেস্ট কিসের জন্য ইউজ করা হয়, তাহলে তোমরা বলতে পারো যে ওয়াটার কন্টেন্টের জন্য ডিটারমিনেশন করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। রেডিয়েশন টেস্ট, পিকনোমিটার টেস্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু আমি দেখেছি দু একটা জায়গায় রাখছি, পিকনোমিটার টেস্ট কি ওয়াটার কন্টেন্টের জন্য ইউজ করা হয় না হয় না? তো আনসার উইল বি ইয়েস, পিকনোমিটার টেস্ট কিন্তু ইউজ করা হয়। তাহলে এই গেল হচ্ছে ওয়াটার কন্টেন্টের টেস্ট এবং ওয়াটার কন্টেন্ট রিলেটেড মোটামুটি সমস্ত ইনফরমেশন যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ডে যেভাবে কাজগুলো লাগে আমি সেইগুলো তোমাদেরকে বলে দিলাম। মানে একটা অ্যাজ এ হোল ক্লাস হলো। যদি তোমরা এই জানি না কতক্ষণে ক্লাস হচ্ছে, এটা 15-20 মিনিট যাই হোক না কেন, তবে যদি কষ্ট করে ক্লাসটা একবার করে নিতে পারো, একবার যে পুরোটা যে দেখে নিলে, আমার মনে হয় তোমাদের অনেকটা এই ব্যাপারটা কভার আপ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে যাবো। এই টপিকগুলো শেষ করার পর আমরা কিন্তু নিউমেরিক্যালে অবশ্যই ঢুকবো। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। আরো একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন কি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে চেষ্টা করবো যতটা প্রিপারেশন করা সম্ভব তোমাদের। বুঝতেই পারছো আর কি, তোমরা ভালো তোমরা লাইক করলে, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, মনে হয় যে না কাজটা করছি, তোমরা নিচ্ছ, তোমাদের ভালো লাগছে। তোমরা যদি কমেন্ট না করো বুঝতে পারি না যে তোমাদের কেমন লাগছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই।